নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প আহত ফনা। দেশটা বাংলা ছাড়িয়ে অনেক দূরে। এখানে নতুন রাস্তা বানাতে পাহাড়ের গা কাটতে হচ্ছে, আর গরমের দুপুরে প্রায়ই দু একটা হতভাগ্যকে লু লেগে মরতে শোনা যাচ্ছে। খবরটা নতুন নয়, যেমন নতুন নয় শীতকালে ওই হতভাগ্যদের ঘরেই ২-১০টা বাচ্চার শীতে জমে নিথর হয়ে যাবার খবর। এক কথায় এখানকার আবহাওয়াটাই বেমাত্রা, বাংলাদেশের ধারে কাছে লাগে না। তবু সুজলা সুফলা শস্য শ্যামলা, নাকি যেন বাংলাদেশের লোক পেটের ভেতর ধান্দায় এখানেও ঠেলে এসে উঠেছে। এক আধজন নয়, বেশ কয়েকজন। তবে যার যেমন সার্কেল সে তেমন দলে ঘোরে, বাঙালি খুঁজে বেড়াতে যায় না। শুধু যাদের পদমর্যাদার কোনো বালাই নেই, তেমনি কজন খুদে খুদে বাঙালি জোগাড় করে একটা ছোটখাটো দল করে নিয়েছে। জরিপ অফিসের পেছনের বারান্দায় নিত্য সন্ধ্যাবেলা তারা একসঙ্গে বসে গুলতানি করে। অবশ্য এদের দলে দুজন অবাঙালিও আছে, শুক্লাল আর গিরিধারী। ওদের মাতৃভাষা নাকি হিন্দি, কিন্তু বাংলা ভাষায় দখল ওদের খাঁটি বাঙালি যতীন, রাসবিহারী, নন্দ, অমূল্য, প্রভাপদ আর জীবনের চাইতে কিছু কম নয়। সামান্য যে দেহাতি টানটা বাঙালি নয় বলে ধরিয়ে দিতে পারত, সেটাও আর পারবে না, কারণ তেমন একটা টান এদের কথার মধ্যেও এসে গেছে অনেক দিন বাংলার বাইরে থেকে থেকে। শুক্লাল আর গিরিধারী ১৩-১৪ বছর বর্ধমানে কাটিয়ে প্রায় বাঙালি বনে গেছে, তাই ছিটকে এখানে এসে পড়ে বাঙালির আড্ডাটাই বেছে নিয়েছে। ওরা মাঝে মাঝে নিজের জাত ভাইয়ের সম্পর্কে সবাঙ্গে বলে, সালা ছাতুকর ভূত, তোরা তো ভাই একদম বাঙালি বনে গেছিস, বলে নন্দ। ওরা হাসে, বলে, যে চিংড়ি মাছ খেয়েছে সে স্যার বাঙালি বনেছে, নইলে আর রোজ তোদের আড্ডায় ধর্ণা দিতে আসি। ওরা মানে যতীন, রাসবিহারী, অমূল্যরা অবশ্য অন্য কথা বলে, বলে প্রাণের টানটা বাঙালির জন্য নয়, পাখির জন্য। একা পাখির টানেই এতগুলো নানান বয়সের পুরুষ এক জায়গায় এসে হাজির হয়। পাখির বয়স ঠিক ধরা যায় না, পাখির পাথরে কোঁদা স্বাস্থ্য বয়সকে যেন কোথায় একখানে বেঁধে রেখেছে। সেই উগ্র শরীরটা নিয়ে পাখি হেসে গড়িয়ে পড়ে ওদের কথা শুনে, বলে, মরণ আর কি, তোদের এই এত বড় গাঁখানায় বুঝি আর মেয়ে ছেলে নেই? ওরা হাসে, বলে, নেই, সত্যিই নেই, মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে ছেলে নেই। শুনিসনি সেদিন অমূল্যর দুর্দশা? ঠক্কন মালির পরিবার যখন ইদারা থেকে জল আনছিল, অমূল্য বুঝি তাকিয়ে একটু হেসেছিল, ব্যাস, জল ভরা মেটে কলসিটা অমূল্যর পিঠে চৌচির হলো। গায়ের ব্যথা মারতে অমূল্যর পাখি আবার গড়ায়। অমূল্য ওস্তাদের শখকেও বলিহারি। ঠক্কনের বউ আবার মেয়ে মানুষ নাকি, হতো একটা সেপাই। ওর একখানা হাতের ওজন যে তোর চাইতেও বেশি রে অমূল্য। কিন্তু চোখ দুটোই মেরেছে। তা আর একটু মরলি না কেন রে অমূল্য, ওই চোখের তীর খেয়ে? বাচাল হাসি হাসে পাখি। আমরা সবাই হরিবোল দিয়ে তোকে স্বর্গে পাঠিয়ে দিতাম। এই ওদের আড্ডা, এই কথা।
তবে এটা বেশিক্ষণ চলে না। 2-4 কথার পরই আসল আড্ডা শুরু হয়। পাখি তার তেল চিটে ছিটের থলি থেকে তাস বার করে। তাস খেলারই আড্ডা চলে অনেক রাত্রির অবধি। শুক্লাল ওদের 3 তাসের খেলা শিখিয়েছে। এ খেলার নেশা মদের নেশার চাইতে কিছু কম নয়। রাসবিহারী জরিপ অফিসের একটু মান্যগণ্য কর্মচারী। এদের মতো রাস্তা মাপা খোঁটাপোতা কুলি নয়। অফিসের ফাইল টাইল খাতাপত্তর সব রাসবিহারীর তত্ত্বাবধানে থাকে। এই অফিস বাড়িতে আড্ডা বসবার অধিকার রাসবিহারী দৌলতে, কারণ সে এখানে রাত্রে থাকে। অফিস ঘরের চাবি তার হাতে। তা প্রকৃতপক্ষে এ অফিসের অফিসার রাসবিহারী, কারণ আসল সাহেব দৈনিক 1-8 ঘণ্টা মূর্তিটা দেখিয়ে যান, বাকি সারা সময় রাসবিহারী। পাখি রাসবিহারীর রান্নাটা করে দিয়ে যায়। বলা বাহুল্য, পাখির খাওয়া দাওয়া এখান থেকেই চলে। রাতের দিকে মাঝে মাঝেই রান্নার মাপ 10 গুণ হয়। ওরা সকলে চাঁদা দিয়ে ফিস্টি লাগাতে আসে। 2-1টা বুনো মুরগি জোগাড় হলেই ভোজ। এখানে কারোর স্ত্রী কন্যা মা বোন নেই, তাই একটা মেয়ের হাতের রান্না পরিবেশন হাসি কৌতুক কৃতার্থ করে তোলে এদের। হোক সে খারাপ মেয়ে মানুষ, হোক বাচাল বেহায়া জুয়ার নেশায় এবং আরও অন্য নেশা আসক্ত, তবু তো মেয়ে। মরুভূমির শুকনো বালুর চড়ায় এক টুকরো ওয়েসেস। পাখি এদিকে যতই বাচাল বেহায়া হোক, হাতের রান্নাটা তার খুব ভালো। তার খাওয়া দাওয়ার যত্নটা আন্তরিক। কাউকে আর পরোয়া করে না সে। রাসবিহারীকেও যেমন যত্নে পরিবেশন করে, নন্দকে যতীনকেও তেমনি যত্নে পরিবেশন করে। নেহাতি যারা খিদমতগার শ্রেণীর তারতম্য আছে, কিন্তু তাস ওদের এক করেছে, 3 তাস। আর সেই একতার বাঁধন দিয়েছে পাখি। শুধু মণিঠক্কন ওদের এই হাসি হুল্লোর খাওয়ার মাখা দেখে রাগে জ্বলতে থাকে। এমনকি ওপরওয়ালার কাছে রিপোর্ট করতেও চেষ্টা করেছিল। পাখির কথা তুলে দুর্নীতির প্রশ্ন আমদানি করেছিল। ঠিকাদার দাসবাবু আর জরিপবাবু হেসে উঠে বলেছিলেন, তোকে ভাগ দেয় না বুঝি, না জুয়ায় হেরে মরিস? কাজেই সে আর তার বাঘিনী বউ এখানে এক ঘরে। আজ আবার ঠক্কন নাকি প্রভাপদকে শাসিয়েছে সাহেবকে বলে দেব বলে। সেই কথা নিয়ে হাসাহাসি করতে করতে পাখি হঠাৎ বলে উঠল, নতুন সাহেব তো এসে গেল। ইঞ্জিনিয়ার শব্দটা যে পাখি উচ্চারণ করতে পারে না তা নয়, ওসব ওরই আর কি। রাসবিহারী বলল, হ্যাঁ, দাসবাবু, জরিপবাবু, অঙ্গনবাবু সবাই মিলে হন্তদন্ত হয়ে স্টেশনে ছুটল যে সকালে। খুব নাকি বড় সাহেব? হ্যাঁ, বিলেত ফেরতা, 2-3 হাজার টাকা মাইনে। আসলে ওই ধলা পাহাড়টা ফাটিয়ে সোজা নতুন রাস্তা বার করা যায় কি না তার নকশা করতে এসেছে। আবার কি ঝামেলা বাধায় দেখো। ওসব কেষ্টবিষ্টু যত না আসে ততই মঙ্গল, যতীন বলে। পাখি হেসে হেসে বলে, তোর মঙ্গল করার তালেই তো ঘুরছে ভগবান। নে বস, খালি কথা। তাস বিলি করতে করতে কিন্তু নিজেই আবার কথা ফাঁদে পাখি। বলে, সাহেবের মেম তো এসেছে। তার আসবে না কেন? প্রভাপদ নিঃশ্বাস ফেলে বলে, 3,000 টাকার সাহেব মেয়ে মানবে না? ওরা তাউতেও মেয়ে মানে। এ কি আমরা? ওরা কথায় হেসে ওঠে সবাই। সে হাসিতে কিন্তু কৌতুকের চাইতে ক্ষোভই প্রধান। ওরা তো দেখে আসছে চিরকাল জগতের সমস্ত সুখ সৌভাগ্য আমোদ আহ্লাদ ভগবান একদিকেই ঢালে। যারা হতভাগা তারা সব দিকেই হতভাগা। ভগবানের পুষ্যিপুত্তর ওরা, বলে নন্দ। দুধের স্বর সব ওদের ভাগে। পাখি স্পষ্টবাদী। পাখি ন্যায্য অন্যায্য বোঝে, তাই পাখি তীক্ষ্ণ স্বরে বলে,
থাম নন্দ, মুখ্যুর মতো কথা বলিস নে। দুধের স্বর ওদের পাতে পড়বে না তো কি তোর পাতে পড়বে? তুই দিয়েছিস ওদের মতো 10টা পাস? বিলেত জার্মানি ঘুরে এসেছিস তুই? ওদের মতন মাখন মিত্রির ঘরে জন্মেছিস? পূর্বজন্মের স্বীকৃতি চাই, বুঝলি? তার সঙ্গে ইহজন্মের চেষ্টা চাই। শুধু ওদের হিংসে করলেই হয় না। যে যেমন গাছ পুঁতবে সে তেমন ফল খাবে। পাখির কেবল সাহেবদের দিকে ঝোল টেনে কথা। অসন্তুষ্ট নন্দ বলে, দে এক তাস। কিন্তু নন্দকে যতই হক কথা শোনাক, পাখির শরীরেই কি ঈর্ষা একেবারেই নেই? না থাকলে সাহেবের মেমের প্রসঙ্গ তোলে কেন ঘুরে ফিরে? সাহেবের মেম, বুঝলি অমূল্য, একেবারে পাকাটির গোছা, শুধু হাড় আছে, আর কিছু নেই। অমূল্য একটা কুৎসিত ইঙ্গিতের মুখভঙ্গি করে বলে, তবে আর কি, তোর তো পোয়া 12। থাম অমূল্য, ছোট লোকমি করিস না। খেলবি তো খেল। আমার তো সবই ছোট লোকমি। বলি, সরকার সাহেবের ব্যাপারটা তো এক্ষুনি তুলিনি রে। সে কথা বাদ দে, সেটাও তো একটা ছোট লোক। যাবার সময় আমার পাওনা টাকা বাকি রেখে চলে গেল। তুইও তো তাকে তেমনি কম অপমান করিসনি। স্টেশনে গিয়ে হাটে হাঁড়ি ভেঙেছিলি, নেহা ট্রেন ছেড়ে দিল, তাই বাছাধন মুখ নিয়ে পালিয়ে বাঁচল। এ সাহেব অন্য রকম, বলল পাখি। এত সব এক্ষুনি দেখলি কখন তুই? রাসবিহারী বলে, সেই তো একবার মাত্র সাহেবের কোয়ার্টার ঝাড়ামোচ করে দিয়ে আসতে গেলি। ওই একবারেই হয়, পাখি মুচকি হেসে বলে। হাঁড়ির একটা ভাত টিপলেই বোঝা যায় সেদ্ধ হয়েছে কিনা। রাসবিহারী মুচকি হেসে বলে, তোর আগুনে সবাই সেদ্ধ হয়ে যায় শেষ অবধি। পাখি একটু মদগর্বের হাসি হাসে। ওইভাবেই কথা কয় ওরা। উঁচু বলে যাদের মানতেই হয়, বড় বলে স্বীকার না করে উপায় নেই যাদের, তাদের প্রতি আক্রোশটা এরা এভাবেই মেটায়। নিজের এলাকায় বসে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে। শুধু এরা বলেই নয়, সব ছোটরাই এ কাজ করে আসছে আদি অনন্তকাল। আড়ালে রাজার মাকে ডান বলবার প্রথা তো এই যুগে সৃষ্টি হয়নি। পরদিন কথাটা রাসবিহারী তুলল, বলল, মুকুজ্জ সাহেবের বাংলোয় লোক চাই, মেয়ে ছেলে। মেম সাহেবের শরীর ভালো নয়, সর্বদা কাছে কাছে একটা মানুষ দরকার। তোকে কাল এক নজরে দেখেই মেম সাহেবের খুব মনে ধরে গেছে রে পাখি, ডেকে পাঠিয়েছে বলে ভুরু নাচায় রাসবিহারী। প্রভাপদ কুটিল দৃষ্টি হেনে বলে, মনেটা ধরেছে কার গো রাসুদা, মেম সাহেবের না খোদ সাহেবের? তা দুজনারই। সাহেবই তো আমায় ডেকে বলল, কাল যে মেয়েটা কাজ করে গেল তাকে পাওয়া যাবে না। তা আমিও তোর দর বাড়ালাম, বুঝলি পাখি। বললাম, ও হুজুর একটু খামখেয়ালি, বাধা ধরা কাজ বড় করে না, করলেও মাইনের খাই বেশি। তা কি বলল? বলল, মাইনের জন্য কিছু এসে যাবে না, যা চাইবে পাবে। তাহলেই বোঝা গেছে বলে অবাব্য হাসি হাসতে থাকে সবাই মিলে। তাহলে কালই তোর জয়নিং ডেট? হেসে ওঠে রাসবিহারী। তারপর বলে, দেখিস ভাই, আমাদের যেন একেবারে বিস্মরণ হোসনি। তোর হাতের দুটো ভালো মন্দ খেয়েই তবু দেহটাকে টিকিয়ে রেখেছি। পাখি মৃদু হেসে বলে, রান্না হবে? হবে, কখন আর হবে। বড় মানুষের বাড়ির মোটা মাইনে জি হবি এখন, 24 ঘন্টার বাঁধি। ইস রে, 24 ঘন্টার বাঁধি, এমন কাজ পাখি করে না। বলবো সন্ধ্যের পর ছুটি দিতে হবে আমায়, নইলে কাজ করা চলবে না। শুনবে, মাইনের ডাঁট দেখাবে না? দেখালে করবো না। দেখি
মেম সাহেব এই পাখির মতো আয়া আর একটা কোথায় পায়? এ অহংকার অবশ্য পাখির সাজে। এখানে যখন যে হোমরা চোমরা আসেন তার বাড়ির কাজের জন্য ঠিক পাখির কাছে অনুরোধ আসে। আসল কথা, বাঙালি ঝি দেখলেই মেম সাহেবদের মুখ দিয়ে নাল ঝরে, অবাঙালি মেম সাহেবদেরও ঝরে। বাঙালি ঝিয়ের পরিচ্ছন্নতা বোধ, পরিপাটি কাজ অনেকেরই আকর্ষণীয়। তাহলে তাসের আড্ডাটা জলাঞ্জলি যাচ্ছে না, কি বলিস? সুখলাল হৃষ্টচিত্তে বেডের বান্ডিল বার করে। আমার রান্নাঘরটাই জাহান্নামে যাবে বলে রাসবিহারী। সন্ধ্যাবেলা চলে আসবো, আবার রাত দিয়ে আসবো, এত আবদার খাটে না। দেখিস, পাখি একটু বিজয় গৌরবের হাসি হেসে বলে, দেখিস খাটে কি না। বলবো বাড়িতে বুড়ো জ্যাঠা আছে, তাকে দুটো ভাত সেদ্ধ করে না দিয়ে এলে মরে থাকবে বুড়ো। জ্যাঠা জ্যাঠা, একযোগে হাসতে থাকে ওরা। তা পাখির চালাকি ব্যর্থ হয় না। মেম সাহেব সাহেবকে বলেন, দেখো, ও বলছে বাড়িতে বুড়ো থুত্তুরে জ্যাঠা আছে, তাকে দুটো রেঁধে দিয়ে না এলে বেচারা খেতেই পাবে না। 11টা-12টা নাগাদ একবার 1 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। কি করি বলো তো? সাহেব সহাস্যে বললেন, বেশ প্রশ্ন করেছ, এটা কি আমার জুরিসডিকশন? আহা, তা তোমাকে একটু জিজ্ঞাসা করব তো। 40 টাকা করে মাইনে নেবে, সন্ধ্যায় 8টা বাজলেই চলে যাবে, আবার দুপুরেও। তুমি হয়তো বলবে আমি অন্যায় আশকারা দিচ্ছি। সাহেব গলার স্বর নামিয়ে বললেন, তা ও অপবাদ তো তোমার আছেই, একমাত্র আমি বাদে সকলেই তো তোমার কাছে আশকারা পায়। আয়া, বেয়ারা, ধোবা, গোয়ালা, জমাদার, মালি। হয়েছে, থামো, আর লিস্ট বাড়াতে হবে না। তবে আমি বলছি, ও সময় আর কি বা এত কাজ আমার। বুড়ো লোকটা খেতে পাবে না, মানবিকতায় বাঁধছে। বেশ তো, তোমার অসুবিধা না হয় দেবে ছুটি। সাহেব বললেন, তবে কাজ টাজ করিয়ে নিও তার আগে, ফাঁকির তাল খোঁজে না যেন। টাই আটতে আটতে সাহেব আর একটা কথা বললেন, রান্নার কথা বলেছে তো তোমার রান্নাঘরেও একবার প্রবেশাধিকার দিয়ে দেখো না। যতই হোক বাঙালি মেয়ে তো, বাঙালি রান্না কিছু জানেই। সেই বস্তুটি খাবার জন্য তোমাকে তাহলে আর ওই বাবাজির সহকারী হতে হয় না। মেম সাহেবের মুখে একটি হাস্যজ্যোতি ফোটে, বলেন, সে যদি বললে হয়ে গেছে, সে কথা হয়ে গেছে। বাবা, চমৎকার। সাহেবের প্রসন্ন কণ্ঠে দরাজ হাসি সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। তোমার কি বল হাসি? আমি কি নিজের থেকে বলেছি? পাখি নিজেই বলল। কে? কি নাম বললে? পাখি, ওই ওর নাম। মেম সাহেব বললেন, আমিও নাম শুনে আশ্চর্য হয়েছিলাম, বলেছিলাম পাখি পাখি বলে ডাকতে অসুবিধে, ভালো নাম কিছু নেই? বলল কি জানো? হেসে ওঠেন মেম সাহেব। বেশ কথা বলে। বলল, একটা নামই জোটে না মেম সাহেব, তা 2-5টা নাম আবার দিচ্ছে কে? মা বাপ মরা মেয়ে, নিত্যি ভুগতাম, রোগা টিংটিংয়ে পাখির মতো ছিলাম। দিদিমা পাখি পাখি করত, সেইটুকুই নাম। সাহেব হেসে বললেন, পাখির মতো ছিলে? তাহলে এদেশে জল হাওয়ার গুণ আছে, কি বলো? মেম সাহেব শীর্ণ মুখে হাসে, অবিশ্বাসের হাসি। জল হাওয়ার গুণে তার বিশ্বাস নেই। এই তো 8-9 বছর বিয়ে হয়েছে, স্বামীর সঙ্গে ঘুরছেনও ততপধি, ভালো ভালো জায়গাতেই গিয়েছেন। চেঞ্জ লাগাবার জন্য পয়সা খরচ করেও গেছেন 2-4 জায়গায়। কই, হাড়ে মাংস লাগলো কই? ছোট লোকদেরই হয়, মোটা চালের ভাত খেয়ে আর খেটে খুটে হয়। কিন্তু ও দুটোর একটাও তো তার পক্ষে সম্ভব নয়। অথচ স্বাস্থ্য জিনিসটা কি সুন্দর! নইলে আর পাখি যখন আজ ইদারা থেকে জল তুলছিল,
তখন মেম সাহেব মুগ্ধ নেত্রে তার গঠন ভঙ্গিমার দিকে তাকিয়ে থাকেন কেন? ভাবেন ছেলেবেলায় রুগ্ন ছিল বলে এর নাম পাখি ছিল? সাহেব অনেকক্ষণ সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে সহসা বললেন, তা কই তোমার সেই বাঙালি রান্নার কথাটা কি হলো? মাঝপথে থেকে গেল যে। ও, মেম সাহেব খিলখিলিয়ে হাসতে থাকেন। আমার ঠাকুমা বলতেন, চোরের মন ভাঙা বেড়ায়। এত নতুন নতুন সব রান্নার বই পড়ে শিখে খাওয়াই তোমায়, তবু সেই শুক্তো চচ্চড়ের দিকে মন। ওই তো ঠাকুরমার হাতে খেয়ে মানুষ যে। জানো, বিলেতে থাকতে মনে হতো পার্সেল করে কেউ যদি পোস্ত চচ্চড়ি পাঠিয়ে দিত। তার মানে সাহেব হওয়া আর তোমার হয়নি? কই আর হলো, তোমার বাসনা অপূর্ণই রয়ে গেল। তা সত্যিই তো, মেম সাহেব শুধু নামেই। তাই পাখি যখন বলল আগে এখানে যে গাঙ্গুলি সাহেব নাকি ছিলেন, তারা ওর হাতে রান্না খেয়ে মোহিত হয়ে আয়ার কাজ ছাড়িয়ে রান্নার কাজেই লাগিয়ে দিয়েছিলেন, তখন পতিব্রতার সাথে হৃদয় নিয়ে বলতেই হলো, তোমার এ সাহেবও বাঙালি রান্না খুব পছন্দ করেন। তুমি যদি আর কিছু বেশি নিয়ে, তা লোকটা ভালো। জিপটিপ কেটে বলল, সে কি, সাহেব যদি আমার হাতের রান্না পছন্দ করে খান সে তো আমার ভাগ্যি। বললি এ কথা? অমূল্য মেয়েদের মতো গালে হাত দেয়। পাখি কোল থেকে তাস বার করতে করতে মুখ টিপে হেসে বলে, বল না কেন, তুই যা সর্বনেশে মেয়ে, ওই হাতের রান্না খাইয়ে এমন বশ করে নিবি যে। কথাটা আর কথায় শেষ না করে অমূল্য বিশ্রী একটা হাসি দিয়ে শেষ করে। তারপর বলে, সে যাক, সাহেব বাড়ির গল্প কাছে একটু কর শুনি। পাখি চালের ওপর বলে, গল্প আবার কি, মাইনে নেব, কাজ করব, ফুরিয়ে গেল সম্পর্ক। আলো! অমূল্য আবার মেয়েলি ভঙ্গি করে। পাখি আমাদের ভাজা মাছটি উল্টে খেতে জানে না, তবু যদি না। থাম তুই অমূল্য, পুরনো কথা রাখ। নন্দ বলে, সাহেবের চেহারাখানা কিন্তু সত্যি সাহেবের মতন। সকালে বেড়াতে বেরিয়েছিল দুজনে। সাহেবের পাশে মেমকে যেন হসন্তর মতো লাগছিল। ফর্সা অবশ্যই, কিন্তু দেহে আছে কি। আর সাহেবে যেমনি লম্বা তেমনি চওড়া, তেমনি মুখ, তেমনি রং। বিধাতা পুরুষ গড়েছিল ভালো, একটা পুরুষ ব্যাটা ছেলে বটে। ওই আল্লাতেই থাক। পাখি হেসে ওঠে বেহায়ার মতো। ওই খোলসটাই আছে বুঝলি, হালচাল দেখলে অছেদ্যা আসবে। ইঞ্জিন সাহেব পানি করে বাড়িতে যখন কাজ করেছি, দিনে রাতে সাহেব মেমের লীলা খেলা দেখতে দেখতে, আর আমার এই মুকুজ্জে সাহেব বিকালে বাড়ি ফিরে দুজনে মুখোমুখি বসে একটু চা খেলেন, ব্যাস। তারপর সাহেব একখানা বই নিয়ে লম্বা হলেন। মেম সাহেব পশম আর বোনা কাঠি নিয়ে বসলেন। টু শব্দ নেই ঘরে। এত পশম কি হয়? ওই যে যুদ্ধর জন্য নাকি? বাবুলাল বলে, ওই চলে রাত 9টা অবধি। তারপর সাহেব ডাক দেয়, বাবুলাল। মেম সাহেব বলে, টেবিল লাগাও। খাওয়ার পর বললে বিশ্বাস করবি, হেসে খান খান হয়ে ভেঙে পড়ে পাখি। খাওয়ার পর সাহেব বলে, আচ্ছা গুড নাইট। মেম সাহেব বলে, আচ্ছা। তারপর দুজনে দুঘরে শুয়ে পড়ে। দুঘরে? পাখির পরিবেশিত শব্দে যেন বজ্রপাত হয় জায়গাটায়। বলিস কি পাখি? তবে আর বলি কি, মেম সাহেবের নাকি হেলথ তো খারাপ, ঘুমের দরকার। তাই তো বলছি রে, ওসব মাটি সেপায়। প্রভাবত কুটিল চোখে চেয়ে বলে, তা সাহেবেরও তো হেলথ তো ভালো রাখা দরকার। থাম, মুখ খারাপ করিস না প্রভাপদ। না, তোর আজকাল বড় মেজাজ হয়েছে পাখি। হবে না, আজ মাস ভোর কাজ করছে,
কেবলই মেম সাহেবের নেক নজরের গপ্প করতে হচ্ছে বেচারিকে। মেম সাহেব শাড়ি দিয়েছে, মেম সাহেব ব্লাউজ দিয়েছে, মেম সাহেব বকশিস দিয়েছে। দূর দূর। পাখি হঠাৎ গুম হয়ে যায়। পাখির আত্মমর্যাদায় যেন আঘাত লাগে। পাখি যদি চেষ্টা করে, এদের মুখের মতো জবাব দিতে পারে না। বাঘের বাচ্চা শুধু দুধ খেয়ে খেয়েই মানুষ হচ্ছে, মাংসের আস্বাদ জানে না। একবার জানলে। পাখি, রাগ করলি? পাখি গম্ভীরভাবে বলে, রাগ আবার কিসের? মাটির গৌরাঙ্গ, তাই তাকিয়ে দেখি না। কিন্তু পাখি যদি চেষ্টায় লাগে, তাহলে মৃত্তিকেও প্রাণ সঞ্চার হয়। কি বলিস? বলে নিজের রসিকতায় নিজেই হেসে কুটি কুটি হয় নন্দ। ওদের ঘরের কথা এরা নিয়ে আসে, এদের ঘরের আলোচনা ওদের ঘরে পৌঁছো না। তাই মেম সাহেব মাঝে মাঝেই সাহেবের কাছে এসে পাখি নামক পরম সম্পদটির গুণ বর্ণনা করে যান। এমন আয়া নাকি তিনি জীবনে দেখেননি। এদেশ থেকে যদি বদলি হয়ে যেতে হয়, তাহলে পাখি হারানোর লোকসানে অশ্রু বর্ষণ করতে বাধ্য হবেন। এমনকি এক এক সময় এমন কুবাসনাও ব্যক্ত করেন, পাখির ওই জ্যাঠানাককে যেন একটা আছে, বুড়োটার নাকি ৮০-৯০ বছর বয়স। অতএব সে তো একটু অবিবেচনা করে মরতেও পারে। তিনি তাহলে পাখিকে আরো বেশি মাইনে দিয়ে নিজের সঙ্গে নিয়ে যান। সাহেব তার নিজস্ব ভঙ্গিতে হা হা করে হেসে ওঠেন। বলো তো বুড়োকে গুলি করে আসি, তুমি নিষ্কণ্টকে। আই চুপ, এইসব ঠাট্টা শুনতে পেলে ভয় পাবে বেচারি। বাপ নেই, জ্যাঠাও তো প্রাণ। কিন্তু যাই বলো, মোচা রাঁধতে পারে, আবার কেক পুডিং বানাতে পারে এমন আয়া তুমি পাবে কোথাও? আবার দেখো কি মায়া মমতা। এই আমার একটু সর্দি হয়েছে, কত ব্যস্ত। মেম সাহেব আদার চা খান, মেম সাহেব ফুটবাদ নিন, মেম সাহেব নুন জলের কুল্লি করুন, জানেও ঢের। মুখার্জি সাহেব কিন্তু পাখির গুণকীর্তনে আর কর্ণপাত করলেন না, ব্যস্ত হয়ে উঠলেন। সর্দি হয়েছে তোমার, বলছো না তো? ঘটা করে বলবার মতো কিচ্ছু হয়নি। হতে কতক্ষণ? তোমার তো সর্দি হলেই জ্বর। টেম্পারেচারটা নাও দেখি। তারপর বুঝলি? পাখি সেই তার বাচাল হাসি হেসে হেসে বলে, তক্ষুনি জ্বর দেখা হলো, তক্ষুনি ডাক্তারের কাছে খবর গেল, বুকে তেল মালিশ, পাঁজরে ফ্লানেল। রুগ্ন বুঝি? ওই কবে যেন নিউমোনিয়া হয়েছিল, তাই সাহেব আকাশে সিঁদুরের মেঘ দেখলেই বাড়িতে জল ঢালে। তার রোগকে অত আদর করলে আর রোগ চেপে বসবে না? আজ তো সকালে বেশ স্পষ্ট জ্বর। সাহেব কাঁদো কাঁদো। পাখি, তুমি তোমার জ্যাঠামশাইয়ের জন্য এখান থেকেই ভাত নিয়ে যাও না, দিয়েই চলে আসবে। দেখছো তো মেম সাহেবের অসুখ। রাসবেহারি কৌতুকের হাসি হেসে বলে, তা রাজি হয়ে গেলি না কেন? দুদিন নয় সাহেবের ভালো মন্দ দুটো খেয়ে বাঁচতাম। থাম, এক কথায় রাজি হবার মতো হ্যাংলা পাখি নয়। বললাম সেকেলে লোক তো, রাস্তা দিয়ে নিয়ে আসা ভাত খাবে না। মাইরি পাখি, বডি হডে দি তোকে। কথা এত জোগাই কি করে? পাখি একটা বিচিত্র মুখভঙ্গি করে বলে, কথা বেচেই তো খাচ্ছি। তা যা বাপু, তাড়াতাড়ি যা। ৯৯ জ্বরে মেম সাহেবের না আবার হার্ট ফেল করে। তা সাহেব কাজে বেরোবে না বাড়িতে বসে থাকবে? কাজে আর বেরিয়েছে, এখন থেকেই তো চোখ ছল ছল। বয়স কত রে? কার? সাহেবের। এই ৩৮-৩৬ হবে। ধন্যি বাবা। অমূল্য সেই তার মেয়েলি ভঙ্গিতে বলে, মরে মেয়ে মানুষ হব, বড় মানুষের পরিবার হব। পাখি ধমকে ওঠে, থাম অমূল্য, মরে তুই কি হবি?
সে যেন তোর ইচ্ছে সাপেক্ষে? মোরে কেঁচো কেন্ন গুবরে পোকা হবি নাকি তাই বা কে বলতে পারে। তবে হ্যাঁ, বলেছিস বটে ঠিক, বড় মানুষের পরিবার হলো পৃথিবীর সেরা জীব। দেখি আর অবাক হই, কিছু দেয় না, শুধু নেয়, তবু আদর, তবু দাপট। পাখি রাসবিহারীর ভাত বেড়ে রেখে চলে যাবার জন্য পা বাড়িয়ে বলে, আজ আর বোধহয় বেলা আসা হবে না, সাহেবের যা ব্যস্ততা। মেম সাহেবের জ্বর, তুই রাতে ফিরবি না, প্রভাবত কটু গলায় বলে। তবে তো আজই অর্ধেক কাজ গোছানো হয়ে যাবে। এই ছোট লোকটাকে তোরা একখানা ইঁট মার না রে, নাম বসুন্ধরার ভাল লাঘব হোক। বলে হাসতে হাসতে ভাঙতে চলে যায় পাখি। কিন্তু সাহেব বাড়িতে পাখির অন্য মূর্তি, মূর্তিমতী সেবার আর নতমুখী বিষাদের প্রতিমা হয়ে মেম সাহেবের রোকসজ্জার পাশে বসে আছে সে। বারবার সাহেবের কাছে গিয়ে গিয়ে যে ওষুধের এবং পথ্যের নির্দেশ নিচ্ছে, সেও শান্ত নম্র মুখে সপ্রশংস দৃষ্টিতে তাকাচ্ছেন সাহেব মেয়েটার দিকে। ভাবছেন মেম সাহেব যে এত গুণমুগ্ধ তার কারণ আছে। সাহেব, আপনি ঘুমোতে যান। বিছানা থেকে নেমে এসে সাহেবের সন্নিকটে দাঁড়িয়ে ফিসফিস করে অনুরোধ জানায় পাখি। মেম সাহেব এখন একটু ঘুমিয়েছেন, আমি আছি। সাহেব নিদ্রাতুরা শয্যাশায়িনীর প্রতি দৃষ্টিপাত করে তেমনি আসতে বললেন, তা তোমারও তো ঘুমটুম? আমাদের আবার ঘুম? কি যে বলেন, এখন মেম সাহেব যাতে আরাম পান, আর আপনাদের হলো দামি শরীর, ঘুম না হলে। আচ্ছা। সাহেব আর একবার স্নেহক্রমণ দৃষ্টিতে নিদ্রিতাকে দেখে নিয়ে বললেন, যাচ্ছি, কিন্তু জেগে উঠে উনি যদি আমাকে খোঁজেন, আমাকে ডেকে দিও। বাড়ি থেকে দরজায় একটু শব্দ করলেই। ওস্তাদ! হেসে কুটি কুটি হয় অমূল্য। তারপর দিলি তো টোকা? পাখি গম্ভীর মুখে বলে, দিলাম বই কি। গিন্নি যে জেগে উঠে সাহেব কই সাহেব কই করে আনচান করলেন, যা চলে জেগে উঠল। তবে আর কি হলো ছাই? তুই থাম অমূল্য, তুই তো চিরকাল আমায় থামিয়েই রাখলি পাখি, কিন্তু বলি এবারে হেরে যাচ্ছিস যে। হারিনি, চেষ্টা করছি না। কেন বলতো? কি জানি না বাবা, তুই যেন রহস্য হয়ে উঠেছিস। তার ডাকার পর কি হলো তাই বল। কি আবার হলো? জেগেই বোধহয় ছিল, তক্ষুনি ঘরে আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে রাতে পরবার আলখাল্লাটা জড়াতে জড়াতে বেরিয়ে এলো। বলল, কি হয়েছে? ঝড় বেড়েছে? ছটফট করছেন? খুঁজছেন আমায়? ছুটে চলে গেল। জ্বর খুব বেশি বুঝি? বেশি বললে বেশি? 101। 101? ফু, এই নিয়ে এত মহামারী হবে না কেন? রাজা নন্দিনী প্যারিজে। তা আসল কথাটা বল পাখি। প্রভাবত তেতো গলায় বলে, যাবার সময় একটু ধাক্কা লাগিয়ে গেল বোধহয়। গেল? পাখি নিষ্পৃহ গলায় বলে, ইট পাথরকে যেমন ধাক্কা দেয় লোকে। ইস, তোর জন্য আমার দুঃখ হচ্ছে পাখি। ওর জন্য নয়, ওর বুদ্ধির জন্য। তোর জয় যে আমাদেরও জয় রে পাখি। বাইরের সাহেবরা আমাদের চাপকায়, আর ভেতরে তুই সেই সাহেবদের নাকে ঝামা ঘষিস। এটা ভাবতে কত ফুর্তি লাগে। না না পাখি, তুই এমন গুবলেট হয়ে যাসনি। অন্তত একবারের জন্য মেম সাহেবের দর্প চূর্ণ কর। ভেবেছিলাম ওই পাকাঠির পুতুলকে তুই বুঝি এক ফুঁয়ে উড়িয়ে দিবি। তা মেলা ফ্যাচ ফ্যাচ করিস নে যতীন, কাল রাতভর জেগে শরীর খারাপ লাগছে, ঘুমাবো। তাস খেলা হবে না? তোরা খেল না বলে পাখি উঠে পড়ে। এই জরিপ অফিসের পিছনেই একখানা খড়ের চালা আছে পাখির।
জমিটা বেয়ারিশ, ঘরটা রাসবিহারীর খরচায় তোলা। পাখি চলে গেল। এরা বলে, পাখির কি হলো বল দেখি। গঙ্গাজলি সাহেব দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। কিন্তু আশ্চর্য, পানিকর সাহেবের বৃত্তান্ত ভাব। মেম সাহেবের সঙ্গে অত গলাগলি, অত বাড়াবাড়ি। 3 দিনের জন্য মেম সাহেব পা মুচকে হাসপাতালে গেল। সেই অবকাশেই সাহেব মচকাল, আহা, যেতে দে না আরো 2 দিন। মুকুজ্জে মেম সাহেব খুব ঘুঘু, বুঝছিস না? নিজেই পাখিকে তোয়াজ করছে। আরে বাবা, রেখে দাও। আমি বলছি, মেম সাহেব খাল কেটে কুমির আনছে, রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান যত্ন করে তুলে রাখছে। পাখিকে চিনতে কি বাকি আছে তার? নিজের ভবিষ্যৎবাণীতে পুলকিত গিরিধারী তাস বিলতে শুরু করে। কিন্তু হয়তো ওই ইতর লোকগুলোর কথাই সত্যি। হয়তো পাখিকে চেনা মিসেস মুখার্জির মতো সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত ঘরের মেয়ের পক্ষে অসম্ভব নয়। কিন্তু পাখি নিজেই কি নিজেকে চেনে সে? এই তো যে জীবনে সে অভ্যস্ত, যে জীবনকে হঠাৎ এমন ঘৃণ্য মনে হচ্ছে কেন তার? এই তার বরাবরের সঙ্গীগুলোকে এমন নিকৃষ্ট মনে হচ্ছে কেন? অথচ নিজের অক্ষমতাও যেন অপমানকর। ওরা তাহলে ভাবছে পাখি বুড়িয়ে গেছে, পাখি গুটিয়ে যাচ্ছে। পাখির এখন থেকে পরিচয় শুধু সাহেব বাড়ির 40 টাকা মাইনের আয়া, যাকে মেম সাহেবের ছাড়া শাড়ি কাচতে হয়, জুতোয় বুরুস দিতে হয়, উঠতে বসতে ফরমাস কাটতে হয়। আর কোনো মূর্তিতে ঝলসে উঠবে না পাখি, ঝলসে উঠতে পারবে না। ওই তার আড্ডায় এসে হেসে গড়িয়ে পড়ে বলতে পারবে না, সব কাঠই ঘুণে ধরা, বুঝলি, টোকা মারলেই ধরা পড়ে। পাখি জানে না মুখার্জি সাহেব খুনে ধরা কাঠ কিনা। পাখি নিজেই দেখেনি টোকা মেরে। কিন্তু কেন? নিজের সেই খোড়ো ঘরে শুয়ে শুয়ে অনেকক্ষণ ভাবল পাখি। ওদের কাছে যে বলে এলো ঘুমোতে যাই, সে কথা আর মনে থাকল না। তার বদলে অনেক ছেলেবেলার কথা মনে পড়ল ওর। যখন দিদিমার কাছে থাকত তখনকার কথা। দিদিমা কিন্তু মা মরার নাতনি বলে রেয়াত করত না, রোগা বলে মায়া করত না, খাটিয়ে খাটিয়ে মারত। একটু বয়স হতেই বিয়ে দিয়ে দিল পাড়ার একটা বুড়োর সঙ্গে। হাড় ঠকঠকে পুরো। আর সেই সময় জ্ঞানচক্ষু উন্মিলিত হল পাখির। ওর এক মাস্তুত বড় বোন, অনেক বড়, ওর গালে টোকা মেরে বলল, তুই যেমন হাওয়া তাই ওই 3 কেলে বুড়োকে বিয়ে করলি, আমি হলে পালিয়ে যেতাম। দিদিমা বুড়ি কেন ওটার সঙ্গে তোকে জুড়ে দিল জানিস? বুড়ো নড়বড়ে, কদিনই বা বাঁচবে। 2 দিন বাদে বিধবা হয়ে তুই আবার ঘরের মাল ঘরে ফিরে আসবি। দিদিমার রান্না করবি জীবন ভোর। উপরি লাভ, বুড়োর 12 বিঘে ধান জমি। ছেলেপিলে তো নেই বুড়োর। পৃথিবীকে সেদিন চিনল পাখি, চেনালো সেই মাস্তুত দিদি। তারপরে ভবিষ্যতে আরও চিনিয়েছে সে। ওই দিদি তার গুরু। হ্যাঁ, গুরু বই আর কি। জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে যে চোখ ফোটায়, সেই তো গুরু। দিদি তা ফুটিয়েছে। দিদিমা মারা যেতে বিধবা পাখি যখন অসহায় হয়ে চারিদিক অন্ধকার দেখছে, তখন মাস্তুত দিদি এসে তাকে কোলে তুলে নিয়ে চোখের জল ফেলে বলল, এই রূপের এই বয়স, গায়ে থাকলে কি আর তোকে রাখবে পাখি? বাঘে ভাল্লুকে ছিঁড়ে খাবে। আমার কাছে চল তুই। দিদির মুখে ভগবানের ছায়া দেখল পাখি। দিদি পাখির 12 বিঘে ধান জমির ভার লাঘব করে দিয়ে তার বদলে হালকা কখানা ছাপা কাগজ আঁচলে বেঁধে পাখির হাত ধরে বার করে নিয়ে এলো তার চিরদিনের গ্রাম থেকে। তারপর দিদি পৃথিবীকে ভালো করে চেনানোর ভার নিল, পাখির ধান জমির মতো। পাখির রূপ আর বয়সের বিনিময়ে
গোছা গোছা কাগজ আঁচলে বাঁধতে লাগলো দিদি। কিন্তু জ্ঞানাঞ্জন শলাকার কাজও তো হচ্ছে ততদিনে। চোখফোঁটা পাখি একদিন দিদির বাসা থেকে উড়ে পালালো। তারপর কত আকাশে পাক খেল, কত গাছে বাসা বাঁধল, কত খাঁচায় ছোলা চিবল, তার হিসাব নেই। এখানে এসেছিল ইলেকট্রিক মিস্ত্রি শশীভূষণের সঙ্গে। বেচারি শশীভূষণ মারা গেল এখানেই। পাখি কাঁদল, কিন্তু শশীভূষণের দলের লোকেদের সঙ্গে পরিচয় হয়ে গেছে তখন। এই এরা যতীন, প্রভাপদ, শুক্লাল, গিরিধারী। 8 ডজনের ওপর লোক শোকার্ত পাখিকে স্নেহ বন্ধনে ঘিরে ধরল। অলিখিত আইনে সবাই জানে পাখি এখন রাসবিহারীর সম্পত্তি। তবে হাসি ঠাট্টা হই হুল্লোড়ে জীবনটা সরস করে নিতে দোষ কি? রাসবিহারীও তাতে বাধাও দেয় না। আর ওই সাহেবগুলো এলে এ যেন ওদের একটা খেলা, ওদের দলের। সব কাঠই যে খুন ধরা, এটা প্রমাণ হলেই যেন তাদের কোথায় একটা জয়। পাখির ভার প্রমাণ করার। কিন্তু এবার পাখি হেরে যাচ্ছে। আশ্চর্য, প্রমাণ করার চেষ্টা না করেই হার মানছে পাখি। তাই কি মানবে সত্যি সত্যি? এরা বলে, কিরে পাখি, মনিব গিন্নির জ্বর ছাড়ল? পাখি বলে, ঘাম দিয়ে। তা গিন্নির এত সেবা করলি, সাহেব কিছু বকশিস করল না? পাখি এক বিচিত্র মুখভঙ্গি করে বলে, করবে বলেছে। কবে? সময় আসুক। এরা আড়ালে বলে লবডঙ্কা। ওই তো মেম সাহেব 10টা টাকা দিয়েছে। ঘোড়েল, মেম সাহেবটা ঘোড়েল। পাখি এসব শুনতে পায় না অবশ্য, তবু মেম সাহেবের হাত থেকে বকশিস নিতে মন বিদ্রোহী হয়ে ওঠে ওর। মেম সাহেবের বিরক্তি উৎপন্ন করে এসেছে সে যাবৎ। চক্ষুশূল হয়েছে তাদের, আর আড়ালে সাহেবের কাছে হেসে গড়িয়ে বকশিস আদায় করেছে। কিন্তু এই মুখার্জি মেম সাহেব এমন অবলীলায় দেন যে না করা যায় না। আর মুখার্জি সাহেব, তিনি যে কি তা আজ পর্যন্ত বুঝতে পারল না পাখি। এদিকে তো অন্য সাহেবদের চেয়ে শতগুণ সপ্রতিভ। তারা বরং সামনে অত ডাকাডাকি কথাবার্তা কইত না। এর সর্বদা ডাক, পাখি পাখি পাখি। পাখি, তোমার মেম সাহেবকে বিকালবেলা ফুট দিয়েছ? পাখি, তোমার মেম সাহেবের গা মুছিয়ে দিয়েছ? এসব কথাও যেমন বলেছে, তেমনি আজে বাজে কথাও তো ঢের কয়। পাখি, তোমায় এমন রান্না কে শেখালো বলো দেখি? পাখি, আজ আমাদের কি খাওয়াচ্ছ? পাখি, খরগোশের মাংস খেয়েছ কখনো? কথা তো চলছেই। আশ্চর্য, এই হরদম ডাকাডাকিতে মেম সাহেবের গোসা নেই। এইখানটায় পাখি যেন ধাঁধায় থাকে। চিরদিনের জানা অঙ্কের পদ্ধতিতে হিসেব মেলে না। পাখির চেনা পৃথিবী কি পাখির সঙ্গে নতুন কোনো মশকরা করছে? পাখি এখন করবেটা কি? খবরটা শুক্লাল এসে দিল। পাখি, জানিস না? কি? মেম সাহেব কলকাতায় যাচ্ছে। পাখি চমকে ওঠে। এই তো ঘণ্টাখানেক আগে এসেছে সে। কই, শোনেনি তো। বলল, যা ভাগ। 3 সত্যিকালীর দিব্যি। মেম সাহেবের ভাই এসেছে, বোনের বিয়ে। ভাইয়ের সঙ্গে আজই চলে যাবে মেম সাহেব। হঠাৎ বিয়ে বোধ হয়। আর সাহেব? সাহেব? শুক্লাল মুচকি হেসে বলে, সাহেব তোর হেফাজতে রইল। জমের বাড়ি যাও তুমি লক্ষ্মী ছাড়া। সাহেব থাকবে, মেম সাহেব যাবে? মনেও করিস না। বিবি ছাড়া 1 মিনিট থাকতে পারে সাহেব? চোখের আড়াল হলেই বিবি যদি মরে যায়? দেখ, 3 সত্যি করলাম, বিশ্বাস হলো না। পরশু দিল্লি থেকে চিফ আসছে। সাহেবের এখন সরবার সময় আছে। ওদিকে গিন্নির বোনের বিয়ে। যাক, তোর ঠাকুরই কলা খেলো। শুক্লালের কথায় এদিক ওদিক থেকে ওরা এলো। হুমড়ে পড়ে বলল, তাই নাকি, তাই নাকি, হুররে, মর তোরা, বলে কাজে চলে গেল পাখি। এবং সন্ধ্যার আসরে এলো না। দেখলি দেখলি,
দেখলি? অসভ্য হাসিতে ফেটে পড়ে বলে এরা। 2 ঘন্টাও তর সইল না। 4টের গাড়িতে গেছে মেম সাহেব, আর আজ সন্ধে। ওদের জানা জগতের হিসাব মিলিয়ে নিশ্চিন্ত হলো ওরা। বলল, মেম সাহেব ফড়িংটি হলে হবে কি, রাশ ভারী আছে, নইলে আর সাহেব এইভাবে সামলে চলে। কিন্তু গিরিধারী এক নতুন খবর আনল। একটা কুকুর তাড়াতে অফিস বাড়ির পেছনের দিকে গিয়েছিল বুঝি। এসে বলল, পাখির ঘরে আলো জ্বলছে। আলো জ্বলছে? পাখির ঘরে আলো জ্বলছে? কে জ্বালালো আলো? পাখি এসছে তাহলে, কিন্তু কখন এলো? এলো তো এদিকে এলো না কেন? শরীর টরীর খারাপ হয়নি তো? তাস ফেলে চলল ওরা। 3 হাত ঘরের মধ্যে 6টা লোক ঢুকে পড়ল ঠেলে। কি ব্যাপার রে পাখি? ব্যাপার আবার কি? শরীর খারাপ নয় তো? শরীর খারাপ 70-এর হোক। তা সাহেব বাড়ি থেকে ফিরে হঠাৎ ঘরে এসে শুয়ে পড়ছিস যে, ওখানে যাসনি? মন যায়নি? তা না যেতে পারে। প্রভাপদ ট্যাবড়া গলায় বলে, গরিবের আড্ডা বই তো নয়, ওকে বোধহয় আবার এখন সাহেব বাড়ির ডিউটি দিতে যেতে হবে, তাই জিরিয়ে। বেরো বেরো বেরো, আমার ঘর থেকে বেরো, লক্ষ্মী ছাড়া পাপেরা। পাখি মারমুখী হয়ে তেড়ে আসে। তারপরে হঠাৎ বসে পড়ে বলে, চাকরি ছেড়ে দিয়ে এসেছি। ছেড়ে দিয়ে এসেছিস? চাকরি ছেড়ে দিয়ে এসেছিস? খাঁটি কথা ক না বাবা, মেম সাহেব ছাড়িয়ে দিয়ে গেছে, তাই বল। না। পাখি হঠাৎ যেন শান্ত হয়ে যায়, গম্ভীর হয়ে যায়, উদাস হয়ে যায়। চৌকিতে বসে পড়ে বলে, ছাড়িয়ে দিলেও তো মানমর্যাদার কিছু থাকত, ছাড়িয়ে দেয়নি, বরং উল্টো বলল কি, তুমি রইলে পাখি, আমি নিশ্চিন্তি, বাবুর কোনো অযত্ন হবে না, দেখাশোনা করো ভালো করে। শুনে কেন কে জানে হঠাৎ ভারী রাগ হয়ে গেল। পা থেকে মাথা অব্দি যেন তাদের এই ইলেকট্রিকের শক লাগলো। বলে বসলাম, আপনি থাকবেন না একা বাড়িতে? এ কদিন আমি আসতে পারবো না। শুনে মেম সাহেব যেন আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, এরকম অদ্ভুত কথা বলছো কেন পাখি? আমি থাকবো না বলে সাহেবও কি খাওয়া দাওয়া বন্ধ করে রাখবেন? আমি থাকবো না বলে তুমি কাজে আসবে না? এমন কথা তো শুনিনি কখনো। রক্ত মাথায় চড়ে উঠল জানিস। বললাম, এমন কথা কখনো শোনেননি বুঝি? সাহেব বলল, তা সত্যি শুনিনি। মেম সাহেব না থাকায় বরং বেশি করে কাজ করবে তা নয়, ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবে। অদ্ভুত তো? দুজনেই বলল, অদ্ভুত। আমি বললাম, ভূতেদের তো সব অদ্ভুতই হবে সাহেব। যাক, কদিনে ছুটিতে আর দরকার নেই, আমায় একেবারেই ছুটি দিয়ে দিন। আশ্চর্য বলে মেম সাহেব নীরবে আমার মাইনে চুকিয়ে দিল। চলে এলাম। তা আশ্চর্যই বই কি, রাসবিহারী বলে। কি এমন হলো বল দেখি যে অত ক্ষেপে গেলি? বুঝবি না, তোদের বোঝবার ক্ষমতা নেই। পাখি উদাস গলায় বলে, মেয়ে মানুষের অপমান বোঝা তোদের কর্ম নয়। আসল কথা কি জানিস, ওরা আমাদের মানুষ বলে গণ্য করে না। ওরা জানে ওরা যেখানে, আমরা তার থেকে 1000 সিঁড়ি নিচুতে। তাই দুজনায় গলা মিলিয়ে বলে, অদ্ভুত। এরপরেও থাকবো সেখানে, এই কথা বলিস তোরা? দুঃখী অভাগী বলে কি চামড়ার নিচে রক্ত বয় না? গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প আহত ফনা। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।